নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। এই ষষ্ঠ সিজনে চেনা সাহিত্যিকদের অচেনা চরিত্রদের আপনাদের কাছে নিয়ে আসার যে প্রচেষ্টা আমরা করছি, আজকের পাঠ তার একটি। আমাদের অতি পরিচিত নারায়ণ গঙ্গোপাধ্যায়কে টেনিদার স্রষ্টা হিসেবে আমরা সবাই চিনি। আবার স্বাধীনতার অব্যবহিত পূর্বের আর পরের সময়ের সামাজিক পটভূমিতে তাঁর প্রাপ্তবয়স্কদের জন্য লেখা রুদ্ধশ্বাস বিদ্রোহমূলক সমাজচিত্রের গল্পের সঙ্গেও আমাদের পরিচয় আছে। এই পডকাস্টে সেই রকম গল্পও আমরা বেশ কিছু পাঠ করেছি। কিন্তু বড়দের জন্য মজার গল্প লিখতে গিয়ে নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্টি করেছিলেন একটু ব্যতিক্রমী একটি চরিত্রের, যার নাম তপন চৌধুরী। এই চরিত্রকে নিয়ে তিনি গল্প রচনা করেছিলেন মাত্র 8টি। সেই গল্পগুলি পরে তপন চরিত বলে একটি সংকলন হিসেবে আনন্দগোষ্ঠী প্রকাশ করেন 1973 সালে, কিন্তু তারপরে বহুদিন তা আউট অফ প্রিন্ট ছিল। অনেক বছর পরে নিউস্ক্রিপ্ট প্রকাশনী আবার তা প্রকাশ করেন 2017 সালে। আমি সেই সংস্করণ থেকেই পাঠ করছি। এই সংস্করণে নারায়ণের পুত্র অরিজিতের লেখা ভূমিকা থেকে জানতে পারি তৎকালীন দেশ পত্রিকা সম্পাদক সাগরময় ঘোষ নারায়ণ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ জানান বড়দের জন্যও মজার গল্প লিখতে। তার থেকেই তপনের জন্ম। গল্পগুলির একটা পরম্পরা থাকা সত্ত্বেও প্রত্যেকটি স্বতন্ত্র একটি গল্প, কোনো বড় উপন্যাসের ধারাবাহিক অংশ নয়। আজ তার প্রথম গল্পটি পাঠ করব। পাঠ আরম্ভ করার আগে দুটি কথা বলে নেওয়া দরকার। প্রথমত, গল্পের পটভূমিকা এবং তপন আর লেখক চরিত্র সুকুমারের আদান প্রদান কিছুটা প্রাপ্তবয়স্ক ঢঙের হলেও এই গল্পগুলির মধ্যে এমন কিছুই নেই যা শিশু পাঠকদের গ্রহণযোগ্য নয়। সত্যি বলতে কি, আমার মনে পড়ে যে আমি যখন প্রথম তপনের সন্ধান পাই তখন আমি নেহাতি ছোট, স্কুলের নিচু ক্লাস, এবং তা সত্ত্বেও গল্পগুলি সানন্দে উপভোগ করেছিলাম। তবে একটা সূক্ষ্ম তফাৎ হয়তো আছে। আসলে যেখানেই কৌতুক সেখানেই অন্তরালে একটু করুণ রসও অনেক সময়ই থাকে। টেনিদার গল্পে সেই করুণ রস বা প্যাথোস যতটা অন্তরালে, তপনের গল্পে হয়তো আর একটু বেশি প্রকট। আর দ্বিতীয় যে কথাটি বলতে চাই তা হয়তো আসলে এই করুণ রসেরই একটি উদাহরণ। তপন চরিত্রটিকে নারায়ণ কল্পনা করেছেন একটু তোতলা হিসেবে। কথা বলতে গিয়ে যাদের জিভে এবং মুখগহ্বরে আটকে যায়, কষ্ট হয়, তাদের নিয়ে হাসাহাসি করাটা অভব্য এবং স্থূল মনে করাটাই এখনকার সুধী পাঠক বা শ্রোতার পক্ষে স্বাভাবিক। মনে হতে পারে যে 1960-এর দশকে হয়তো বাঙালির রুচিতে তা বাধত না, এবং নারায়ণ গঙ্গোপাধ্যায় যুগধর্মই পালন করেছেন। কিন্তু গল্পগুলি পড়লে দেখা যায় যে তপনের তোতলামোকে লেখক অসভ্য হাসির খোরাক হিসেবে ব্যবহার করেননি। তার থেকে বেশ বুদ্ধিদীপ্ত হাস্যরসই সৃষ্টি করতে চেয়েছেন। সবথেকে বড় কথা এই যে এই ধরনের বাক প্রতিবন্ধকতা মানুষকে যেভাবে মার্জিনালাইজড বা প্রান্তিক করে রাখে, তপনের ক্ষেত্রে কিন্তু কিছুমাত্র তার লক্ষণ দেখা যায় না। বরং তার ব্যবহারে মনে হয় সে এটাকে গায়েই মাখে না। এটা বেশ স্বাভাবিক। উল্টে যখন তার মুখে সুকুমারের নাম সুসুক হয়ে যায়, তখন তপন সেটাকে বেশ ডাঁটের মাথায় সুকুমারের মোটা হয়ে যাওয়ার প্রবৃত্তির দিকে কটাক্ষ করার উপলক্ষ করে তোলে। সত্যি বলতে অনেকটা টেনিদার মতোই তপনকে কিছুটা মাস্তান, যাকে ইংরেজিতে বলে বুলি, বলে বোধ হয়। তাই মনে হয় নিছক হালকা হাসি ছাড়াও তপনকে তোতলা করার পিছনে যেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কোনো সূক্ষ্মতর উদ্দেশ্য ছিল। সর্বপ্রথম একটি তোতলা মানুষ তার জন্য নিজেকে প্রতিবন্ধী মনে করছে না সেইটা দেখানো। আর সেই সঙ্গে হয়তো যে কথাটা তিনি মনে করিয়ে দিচ্ছেন
তা হলো এই যে আমরা সকলেই আসলে কোনো না কোনো অর্থে প্রান্তিক, সংখ্যালঘিষ্ঠ। মোটা লোকের ওজন নিয়ে ঠাট্টা করাটাও তো ভদ্রজনোচিত নয়। কিন্তু বন্ধুত্বের দাবিতে আমরা অনেক কিছুই মেনে নিতে পারি। সুকুমারের মেদ আর তপনের তোতলামো, বা তাই নিয়ে পরস্পরকে খোঁটা দেওয়া, কোনোটাই তাদের মধ্যে অলঙ্ঘ বাধা হয়ে ওঠে না। পাঠকদেরও টেনিদা বা তপন কাউকেই প্রধানত বুলি বলে ঘৃণা করার কথা মনে হয় না। তাদের বন্ধু পরিচয়টাই মুখ্য হয়ে ওঠে। আসলে সেটাই হয়তো মনে করিয়ে দেওয়া নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আসল উদ্দেশ্য ছিল। আমরা প্রত্যেকেই তো এক হিসেবে একা, মাইনরিটি অব ওয়ান। ঠিক আমাদের মতো সামর্থ্য আর অসামর্থ্যের সমন্বয় তো আর কোনো একজন মানুষের নেই। কিন্তু এই বিশাল পৃথিবীতে সেই একা একা আমরা যদি পরস্পরের সঙ্গে বন্ধু ভাবাপন্ন হতে পারি, তবে আমাদের অসামর্থ্য কাটাকুটি হয়ে যায়। আর আমরা যে বৃহত্তর সামর্থ্য গড়ে তুলতে পারি, তার নামই তো মানব সমাজ। তাই দুজন ত্রুটিপূর্ণ মানুষের বন্ধুত্বের গল্পই হয়তো পৃথিবীর সবচেয়ে তাৎপর্যপূর্ণ গল্প। তপনের গল্পগুলি শোনার সময় এই কথাটা খেয়াল রাখবেন আশা করি শ্রোতা বন্ধুরা। তাহলে আরম্ভ করছি আজকের পাঠ, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তপন চরিতের প্রথম গল্প, গান শোনাবার নিমন্ত্রণ। তপনকে সিগারেট খেতে শিখিয়ে নিজেই হাত কামড়াচ্ছি। গোড়াতে ভেবেছিলুম সব ভদ্র সন্তানই যেমন ভেবে থাকে, তপন একবার সিগারেট ধরুক, তারপর ওকে আমিই চেপে ধরব। কিন্তু এমনিতে যত দিলদরিয়াই হোক, সিগারেট কিনতে বললেই ওর জবাব, তোর পয়সা দিয়ে ধোঁয়া কিনে খাবো। তার মানে আমি যে সিগারেট কিনছি তাতে পয়সা খরচ হচ্ছে না, অন্তত ওর যে হচ্ছে না তাতে আর সন্দেহ কি। সঙ্গে যখন থাকে তখন আমি একটা প্যাকেট কিনলে তার 7টাই ও উড়িয়ে দেবে। শেষে বিরক্ত হয়ে বলেছিলুম, ভাই তপন, ডাক্তারেরা বলেছেন সিগারেট খাওয়া খুব খারাপ, ওতে ক্যান্সার হয়। তুমি যে খাচ্ছ বড়। আমি তখন খুব উদাস হয়ে গিয়েছিলুম। চোখ দুটোকে অত্যন্ত ভাবুকের মতো করে চেয়েছিলুম নিশ্চয়ই, কিন্তু তখন নিজের চোখ আমি দেখতে পাইনি। গভীর গলায় বলেছিলুম, আমার জন্যে ভেবো না ভাই, আমি মারা গেলে পৃথিবীতে কার কি আসে যায়। দেখতেই পাচ্ছ, ব্যাংকে চাকরি করি, হাজারে হাজারে পরের টাকার হিসেব লিখছি, অথচ নিজের বেলায় এমন একটা থার্ড ক্লাস জীবনের কোনো মানে হয়? অথচ তোমার মূল্যবান জীবন। তপন বলেছিল, আমিও তো না ভাই, আমি আপত্তি করছি, তুমি কোন দুঃখে ব্যয় করবে? দুত্তর ব্যয় নয়, ব্যাংক। আমিও তো সেই কি বলে সেই চলে যাক, চাকরি করি, কাজী এক সঙ্গেই না হয় ক্যা ক্যা ক্যা। ওর ক্যা ক্যা জিজ্ঞাসার সঙ্গে আমাকেই অ্যান্সারটা জুড়ে দিতে হয়েছিল, কি আর করা। কিন্তু এটা বেশ বুঝতে পেরেছিলুম, তপন আমার সিগারেট খাবেই এবং সেজন্য আমার সঙ্গে সহমরণে যেতে পর্যন্ত প্রস্তুত আছে। রবিবার সকালে মেসের চাকরকে দিয়ে সবে 1 বাক্স সিগারেট আনিয়েছি এবং একটা ধরিয়েছি। সঙ্গে সঙ্গে এক গাল হাসি নিয়ে তপনের প্রবেশ। কি করে যে টের পায়, আশ্চর্য। চকিতে মাথার ভেতরে একটা পরিষ্কার পরিকল্পনা এসে গেল। তপন ঘরে ঢুকতেই বেশ কায়দা করে সিগারেট প্যাকেটটা ছুঁড়ে দিলুম ঘরের কোনায়। বললুম, যা, ফুরিয়ে গেল। বটে, তাই নাকি? তাহলে খালি প্যাকেটটাই আমি নিই, কি বলো? তপনের হাসি কান পর্যন্ত ছড়িয়ে গেল। ব্রাদার, আমার সঙ্গে চালাকি? খালি প্যাকেটে কখনো অমন চপ করে শব্দ হয়? বিষাক্ত দৃষ্টিতে চেয়ে দেখলুম ঠিক কুড়িয়ে নিয়েছে। বেজার হয়ে ভাবছি ছুঁচোবাজির বারুদ মিশিয়ে ওর জন্য একটা স্পেশাল সিগারেট তৈরি করা যায় কি না। তপন এসে আমার পাশে বসে পড়ল। ডাকল, সুকুমার। হুঁ?
সুকুমার, শুনছ? শুনব না কেন? তপনের পকেট থেকে বিদ্যুৎ বেগে আমি প্যাকেটটা পুনরুদ্ধার করলুম। দেখতেই তো পাচ্ছ, নাকের দুদিকে ব্যালেন্স করে একজোড়া বড় বড় কান খাড়া হয়ে আছে। আছে নাকি? তপন হ্যাঁ হ্যাঁ করে হাসল। আমি ভেবেছিলাম দুটোই কাটা গেছে বোধ হয়। রসিকতা পিত্তি পর্যন্ত জ্বলে গেল আমার। গম্ভীর হয়ে বললুম, বাজে কথা থাক, কিছু বলবার থাকলে বলো। বলতেই তো এসেছি, কিন্তু তুমি এমন ছোট লোক হয়ে গেছো যে একটা সি সি সি। তপন একেবারে ছিছি করতে লাগলো। তারপর গোটা কয়েক লম্বা লম্বা টানে সিগারেটটা শেষ করে বললে, গান শুনবে? তুমিই শোনাতে চাও নাকি? আমার রোমাঞ্চ হলো। একবার আর্টিস্ট হয়ে তুমি আমার পিলে চমকে দিয়েছিলে। গান শোনালে, মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ক্যান্সার হওয়া পর্যন্ত অপেক্ষা আমায় নাও করতে হতে পারে। শাট আপ! তপন চটে গেল। আমি গান শোনাবো কেন? শোনাবেন আমার পা পা পা। তোমার পা শোনাবেন? তোমার পা কি গান গাইতে পারেন? শুধু তোমার কেন, পৃথিবীর কোনো পদমর্যাদা সম্পন্ন লোকের পায়েরই কি গান গাওয়া সম্ভব? আমার সংশয় তপনকে জানাতে হলো। আহ, ইয়ার কি নয় সুকুমার, গান শোনাবেন পাহারুল পিসিমা। যাক, এতক্ষণে নিশ্চিন্ত হওয়া গেল। কিন্তু তোমার পারুল পিসিমা আমাকে গান শোনাবেন কেন? আমাকে তো চেনেন না। তোমাকে ঠিক চেনেন না বটে। সরু গোঁফের ভেতর থেকে তপন মিটমিট করে হাসল। কিন্তু কি একটা গল্প, মানে মধ্যে মধ্যে কাগজপত্রে যেসব রাবিশ তোমার ছাপা হয় তারই একটা পড়ে দারুণ উত্তেজিত হয়েছেন। তাতে তুমি গান সম্বন্ধে কি যেন লিখেছিলে, পিসিমা বলেছেন লোকটা দারুণ গুণী, একে আমি গান শোনাবো। শুনে বেশ খানিকটা উৎসাহ এলো বটে, কিন্তু সন্দেহ গেল না। ইয়ে কি বলে, কিছু মনে করো না ভাই, তোমার পিসিমা মানে সেই রকম গান করেন না তো যা শুনে প্রাণ ত্রাহি ত্রাহি করে, ঊর্ধ্বশ্বাসে লোকে। আরে না না, পা পা পারুল পিসিমা চমৎকার গাইতে পারেন। কীর্তন বা ভজন, বাউল সবগুলোতে এক্সপার্ট। 22টা মেডেল আছে, তার 3টে ওবিসি টিনের। টিনের? টিনের কেন? আরে সব মানে চোর, রূপর বলে চালিয়ে দিয়েছে। তপনের মুখে ধিক্কার ফুটে বেরুল। কাউকে বিশ্বাস করতে আছে নাকি দুনিয়ায়? মরুগ্গে, আজ বিকেলে তোমার গান শোনা আর হাই টি খাবার নেমন্তন্ন। হাই টি? আমি কান খাড়া করলুম। হুঁ, চায়ের সঙ্গে গরম কাটলেট, মাংসের সিঙাড়া, পুডিং। আর বলতে হলো না, আমার আপাদ মস্তকে শিহরণ জাগল। মেসে কি খেয়ে না দিন কাটছে, হাই টির প্রস্তাব শুনেই আমার মনের ভেতর ট্রালালালা করে একটা বিলিতি গান গুনগুন করে উঠল। আলবাত, তবে তো যেতেই হয়, এমন গান শোনবার সুযোগ কিছুতে ছাড়া যায় না। তপনের ভেতরেই আবার আমার সিগারেটের প্যাকেটটা দখল করেছে, কিন্তু দেখেও আমি দেখতে পেলুম না। কখন যেতে হবে, কোথায় যেতে হবে? 5টায়। সে আমি এসে তোমায় নিয়ে যাব। তুমি কোনো চি চি চি। না না, আমি কোনো রকম চিঁচি করব না, যা করবার তুমিই করো। তপন একটু চুপ করে রইল, তারপর বললে, শুধু একটা কথা আছে ভাই, যাওয়ার সময় কিছু চকোলেট, টফি এসব নিয়ে যেও। চকোলেট, টফি? আমি আশ্চর্য হলুম। কেন, পিসিমাকে পেলা দিতে হবে নাকি? দুধ, পিসিমা প্যা প্যা মানে নেবেন কেন? আমার 2টি পিস্তুত ভাই আছে, একটার 5 বছর আর একটার 7। ওরা একটু ওগুলো ভালোবাসে, মানে চায় টায়। সত্যি বলতে কি, পিসিমার গান ভালো, খাওয়ানো ভালো, কিন্তু ওদের জন্যই পিসিমার বাড়িতে আমার যেতে ইচ্ছে করে না। তপনের মিননেস দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল। ওর হাত থেকে সিগারেটের প্যাকেটটা কেড়ে নিলুম আমি। 2টি শিশু, কবি যাদের সম্পর্কে বলেছেন, নন্দনের এনেছে সংবাদ, ইহাদের করো আশীর্বাদ, তাদের 2টো চকোলেট কিনে দিতেও তপনের মন খারাপ হয়ে যায়। তার উপর আবার পিস্তুত ভাই। ঠিক করলুম এরপরে ওর কাছ থেকে আমি সিগারেটের দাম আদায় করব। বললুম, তুমি তো আচ্ছা ছোট লোক হে। 2টো বাচ্চা, আহা! হাইটির কথা মনে পড়তে আমার স্বর আরও মধুমাখা হয়ে উঠতে লাগলো। এই তো ওদের চকোলেট খাওয়ার বয়স।
তুমি কি আশা করো ওরা তোমার কাছে চকোলেট না চেয়ে এক কলকে তামাক চাইবে? তপন সরু গোঁফের ফাঁকে একটু হাসল, বেশ আধ্যাত্মিক রকমের হাসিটা। বললে, আচ্ছা, 5টার সময় আমি আসব, তৈরি থেকো। তারপরেই খপ করে আমার হাত থেকে সিগারেটের প্যাকেটটা কেড়ে নিয়ে বললে, এটা খালি প্যাকেট, তুমি ফেলে দিয়েছিলে। এটা এখন আমার প্র 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 পরা অপ ইত্যাকার অবশিষ্ট উপসর্গগুলো অনুচ্চারিত রেখেই তপন বেরিয়ে গেল ঘর থেকে। আমি হাঁ হাঁ করে উঠবারও সময় পেলুম না। তখনই বোঝা উচিত ছিল গান শোনানো আর হাইটি খাওয়ানোর ভেতরে নির্ঘাত একটা প্যাঁচ আছে কোথাও। যেরকম বিচ্ছিরি দিনকাল, তাতে খামোকা কেউ কাউকে গান শুনিয়ে পুডিং কাটলেট খাওয়ায় না। আমার মামাতো ভাই নগেনদাকে একবার ট্রাম গাড়িতে পাশের লোকটি একটা মস্ত গোলাপ দিয়ে বলেছিল, পেশোয়ারি গোলাপ স্যার, আপনাকে প্রেজেন্ট করলুম। হাসি হাসি মুখে নগেনদা বিভোর হয়ে পেশোয়ারি গোলাপ শুঁকছেন, সেই ফাঁকে লোকটা তার পকেট মেরে 200 টাকা শুদ্ধ মানি ব্যাগটা নিয়ে পালিয়ে গেল। আপাতত নগেনদার সেই করুণ কাহিনীটা বারবার মনে পড়ছে আমার। পিসেমশাই চা বাগানের ম্যানেজার, অবস্থা তাঁর ভালোই দেখা গেল। জাঁকালো বাড়ি, সামনে মস্ত বাগান। গেট পেরিয়ে যেই ঢুকেছি অমনি দুটো গোলগাল আহ্লাদে চেহারার ছেলে প্রায় মার মার করে তেড়ে এলো আমাদের দিকে। পোকাদা এসেছে, পোকাদা! তপন চৌধুরীর পোকাদা বলে একটি মনোরম নাম আছে, এই তথ্যটি অবগত হয়ে মন পুলকিত হলো। এবং ছারপোকা কিংবা গুবরে পোকা কোনটার সঙ্গে ওর বেশি সাদৃশ্য আছে সেটা বোঝবার চেষ্টা করছি। এমন সময় তপন হাঁ হাঁ করে উঠল, আমি নয়, আমি নয়, ওর কাছে, ওকে ধরো। ওর কাছে? কার কাছে? কাকে ধরবে এবং কেনই বা ধরবে? এতগুলো জটিল জিনিস একসঙ্গে অনুধাবন করবার আগেই সেই শিশু দুটি তৎক্ষণাৎ আমাকে আক্রমণ করলো। একজন আমার পায়ের উপর দাঁড়িয়ে উঠে বাঁ পকেটটা হাতড়াতে লাগলো, আর একজন ডান পকেট থেকে টফির ঠোঙাটা বের করে নিয়ে তীর বেগে ছুট লাগালো। প্রথমটি তখন পকেট থেকে রুমাল, চাবি, 2-4 আনা খুচরো পয়সা সব মুঠো করে ছুঁড়ে ফেলছিল। আত্মরক্ষার জন্য একটা চড় প্রায় তুলে ফেলেছি, এমন সময় আরেকজনের হাতে ঠোঙাটা দেখেই সে তাড়া করলো তাকে। পরের অধ্যায়টা আর জানা গেল না, কারণ দুজনেই ততক্ষণে অদৃশ্য হয়েছে। খানিকক্ষণ হাঁ করে থেকে আমি বললুম, তাহলে এরাই? বিষণ্ণভাবে মাথা নাড়ল তপন। হো, এরাই। গাবু আর টাবু, ভগবানের স্পেশাল ক্রিয়েশন। মাটি থেকে রুমাল চাবি কুড়িয়ে নিয়ে পয়সাগুলো খুঁজতে খুঁজতে বললুম, টফিগুলো হাতে করে দেবার তরও সইল না দেখছি। একটু ক্ষুধিত ছিল মনে হচ্ছে। ক্ষুধিত? এরা সব সময় ক্ষুধিত থাকে, যাকে বলে মহাবুভুক্ষা। আমার পাঞ্জাবির পকেটটা একটু ছিঁড়েও দিয়েছে হে। আর আমার কটা ছিঁড়েছে জানো? সরু গোঁফের ফাঁকে তপন মিটমিট করে হাসল। বা, 12টা। হ্যাঁ? নিদারুণ আতঙ্কে আমি আর্তনাদ করি, বলো কি হে, শেষ পর্যন্ত ভদ্র পোশাকে ফিরতে পারবো তো? ভগবানকে ডাকো। তার মানে? আমার মাথার চুল খাড়া হয়ে গেল। তুমি কি বলতে চাও? ও যে কি বলতে চায় সেটা আপাতত জানা গেল না, কারণ পারুল পিসিমা এসে পড়লেন, আর তার পিছনে টাক মাথা যে বেঁটে খাটো ভদ্রলোক গুটি গুটি পায়ে এগিয়ে এলেন, তাকে পিসেমশাই বলেই সন্দেহ হলো আমার। গাবু টাবু এসেছিল বুঝি? পারুল পিসিমার গোলগাল মুখ থেকে স্বর্গীয় বাৎসল্য উছলে পড়ল। ছেলে দুটোর ভারী মায়ার প্রাণ, লোকজন দেখলে তক্ষুনি ছুটে আসে, আর দেখতে দেখতে আপন করে নেয়। পিসেমশাই সস্নেহে সংযোজন করলেন। আর পত্রপাঠ পকেট মারে এইটা বলতে গিয়েও আমাকে সামলে নিতে হলো। তখন পিসিমার দৃষ্টি আমার উপর গিয়ে পড়ল। তুমিই তো সুকুমার? করজোড়ে বললুম, আজ্ঞে। পারুল পিসিমা কিছুক্ষণ মুগ্ধ চোখে আমার দিকে চেয়ে রইলেন, তারপর বললেন, তোমার আলো ঝলমল সন্ধ্যা বলে একটা গল্প পড়ে আমি রীতিমতো স্তম্ভিত হয়ে গেছি। তুমি লিখেছ, মুন্নু মিঙা তখন মনের খুশিতে চৌতালে একখানা দিলরুবা গাইছিল। চৌতালে দিলরুবা গাওয়া যায় এ কথা কে কবে ভেবেছিল? পিসেমশাই বললেন, আর দিলরুবা বলে একটা সুর আছে এ কথাই বা কে কবে শুনেছে?
আমরা জানতুম ওটা একরকম বাজনা। পিসিমা বললেন, ভেবে দেখো আমরা কত কম জানতুম। আর পিসেমশাই বললেন, আরও ভেবে দেখো গল্প লেখকেরা আমাদের চাইতে কত বেশি জানেন। আবেগে পিসেমশাইয়ের টাকটা পর্যন্ত চকচক করতে লাগলো। ওদের এই ভাবনার প্রতিযোগিতায় আমার কীরকম অস্বস্তি লাগতে লাগলো। প্রায় বলতে যাচ্ছি দিলরুবা এক রকমের জাপানি গজল। পিসেমশাই বাধা দিলেন, বললেন, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর কথা হয়, চলো চলো ভেতরে চলো। ভেতরে পা বাড়াতে আমার ঠিক সাহস হচ্ছিল না। সেই মায়ার প্রাণ ছেলে দুটির পুনরাক্রমণের সম্ভাবনায় শিহরণ জাগছিল সর্বাঙ্গে। কিন্তু এখন আর ফেরা যায় না। তাছাড়া তৎক্ষণাৎ হাই টির কথাও মনে পড়ে গেল। আর পিসিমার গোলগাল হাসি হাসি মুখখানা দেখে এমনও সন্দেহ হচ্ছিল যে পুডিং কাটলেটের ব্যাপারটাও নেহাত মন্দ জমবে না। শুধু তপনকে একবার বললুম, ভাই পোকাদা। হাঁড়ির মতো মুখ করে তপন বললে, এগো। তাহলে এগোই। কবিগুরু বলেছেন, নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড় ইত্যাদি। কি রবে আর কি রবে না সেটা এখনও জোর করে বলা মুশকিল, কারণ সেই শিশু দুটির আর একবার আবির্ভাব ঘটলে জামাটামা আস্ত নিয়ে ফেরা যাবে কিনা সে ব্যাপারে এখনও নিঃসন্দেহ হওয়া যাচ্ছে না। মনকে ভরসা দিয়ে বললুম, ঠোঙায় 1/2 পাউন্ড টফি ছিল, সেগুলো শেষ করে আনতেও তো সময় লাগবে। পিসিমা আর পিসেমশাই আমাদের ড্রয়িং রুমে নিয়ে এলেন। সোফা চেয়ার নেই, ঢালাও ফরাস পাতা। সঙ্গীত শিল্পীর ঘর যেমন হয়ে থাকে। কোনায় ঠেসান দেওয়া তানপুরা, ফরাসে হারমোনিয়াম আর বাঁয়া তবলা। শিশু দুটিকে কাছাকাছি দেখা গেল না। গানের আসরে এসে বিরক্ত করবে না বলেই ভরসা হলো। বসো বসো বলে পিসিমা ধাঁ করে নিজেই বসে পড়লেন এবং তৎক্ষণাৎ হারমোনিয়াম টেনে নিলেন। আর পিসেমশাইকেও তবলা বাঁয়ার পাশে আসন নিতে দেখা গেল। তখন আমার কানে কানে বললে, পিসেমশাই খুব ভালো তবলচি। অর্থাৎ একজন সঙ্গীত করেন আর একজন সঙ্গত। আদর্শ জীবন সঙ্গী একেই বলে, এরই নাম সঙ্গদান। পিসিমা বললেন, মুশকিল কি জানো সুকুমার, দেশে সমজদার নেই। এত ভালো গান শিখেছি আমি, 22টা মেডেল আছে আমার। আমার মনে পড়ল তার 3টে টিনের। তবুও শোনাবার লোক পাওয়া যায় না। শহরের লোকগুলো যে এত বেরসিক কি বলবো। এই পোকাটা, তপনের মুখটা বিচ্ছিরি হয়ে গেল, আগে তবু মাঝে মাঝে আসতো, এখন ওর টিকিও দেখবার জো নেই। কিন্তু বিদ্যেটা যখন শিখেইছি তখন লোককে না শোনালে কি ভালো লাগে, তুমিই বলো। আগে হ্যাঁ, ঠিকই বলেছেন। হারমোনিয়ামের একটা রিড টিপতে টিপতে পিসিমা বললেন, তাহলে চাটা কি এখনই খাবে না গান শুনে? অত্যন্ত উৎসাহের সঙ্গে বলতে যাচ্ছিলুম, মন্দ কি, হয়ে যাক না, কিন্তু পিসেমশাই বাগড়া দিলেন। একটা ছোট হাতুড়ি দিয়ে তবলার কী সব ঠুকছিলেন। বললেন, আরে না না, চায়ের জন্য ব্যস্ত হচ্ছ কেন? সুকুমার কীরকম গুণী ছেলে দেখতে পাচ্ছ না? ও চৌতালে দিলরুবা গাইতে পারে, তুচ্ছ চায়ের জন্য এসেছে নাকি এখানে? চা না হলেই বা কি আসে যায় ওর? গানই হচ্ছে আসল কথা, তার টানেই তো এমন করে ছুটে এসেছে। কী সর্বনাশ! চা না হলেই বা কি আসে যায়? এমন বিপজ্জনক সম্ভাবনার জন্য কে তৈরি ছিল? 1/2 পাউন্ড টফি বিনি পয়সায় পাওয়া যায়নি। গাবু টাবুর জন্য নিজের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। একমাত্র ভরসা হাই টিও বরবাদ হবে নাকি শেষ পর্যন্ত? আমি তপনের কানে কানে কাতর স্বরে বললুম, ভাই পোকাদা। তপন দাঁত খিচিয়ে বললে, শাট আপ। পিসিমা জিজ্ঞেস করলেন, কি বলছো? কিছু না, কিছু না, তপন জানালো। সুকুমার বলছে চা না হলেও ওর চলবে, গা গা গানই হোক। কি বিশ্বাসঘাতক! পোকাদা বলে ডেকেছি বলেই কি এরকম প্রতিহিংসা নিতে হয়? আমি তারস্বরে প্রতিবাদ করতে যাচ্ছিলুম, কিন্তু তার আগেই পিসিমা গান ধরলেন, ভজন। আর পিসেমশাই পত্রপাঠ বাঁয়া তবলাকে আক্রমণ করলেন। গান টান আমার কাছে গ্রিক ভাষার চাইতেও জটিল, কিন্তু মিনিট কয়েক শুনে মনে হলো পিসিমা ভালোই গান। মিষ্টি দরাজ গলা, অনেক দিন ধরে সাধনা করেছেন, বোঝা যায়। আর মনে হলো পেট ভরা থাকলে 2 ঘন্টা তার গান শোনা আমার পক্ষেও নেহাত অসাধ্য ব্যাপার নয়। হাই টির কথা ভুলে গিয়ে আমিও একটু জমে উঠেছি, তালে তালে মাথা নড়ছে। এমন সময় দ্রুত গাবুও টাবুও কুস্থলে প্রবেশ করল। ডাকল, পোকাদা, পোকাদা। তপন আগে থেকেই তৈরি হয়েছিল। আমি নয়, আমি নয়, এই সুকুমারকে ধর।
তার নিজের ভূত দুটিকে পত্রপাঠ আমার দিকে চালান করল সে। গাবু এবং টাবু, কোনটির কি নাম কে বলতে পারে, একটি ধপাত করে আমার কোলে বসে পড়ল এবং অবিলম্বে দুপাশের পকেট সন্ধান করতে লাগল। দ্বিতীয়টি আমার কাঁধের উপর দাঁড়ের ময়নার মতো অধিষ্ঠিত হলো এবং আমার বুক পকেটে হাত ঢুকিয়ে দিলে। আর সমস্বরে শোনা গেল, চকোলেট চকোলেট। এখন নেই, পরে কিনে দেব। ক্ষীণ কণ্ঠে বক্তব্য জানিয়ে আমি গাবু টাবুর হাত থেকে নিস্তার পাওয়ার চেষ্টা করতে লাগলুম। ফলে কোলেরটি আরও ভালো করে গদিয়ান হয়ে বসল এবং কাঁধেরটি বেশ শক্ত হাতে আমার চুলগুলো আঁকড়ে ধরল। খুব আরাম বোধ করলুম না, বলাই বাহুল্য। আছে চকোলেট, তুমি লুকিয়ে রেখেছ, বলে একজন আবার দু পকেটের সর্বস্ব চারদিকে ছড়িয়ে ফেলতে লাগলো, আর সিগারেটের প্যাকেটটা বেরুবা মাত্রই বিদ্যুৎ গতিতে সেটাকে হাতিয়ে ফেলল তপন। দ্বিতীয়জন আমার কাঁধের ময়ূর সিংহাসনে আসীন থেকে টপ করে চশমা জোড়া খুলে নিলে। আহা, করছো কি? চশমা দাও, চশমা দাও। পারুল পিসিমা বিভোর হয়ে গান গাইছেন। এসব তুচ্ছ ব্যাপার তিনি দেখতেও পেলেন না। পিসেমশাই তবলা বাজাতে বাজাতে এক ঝলক মধুর হাসি বিতরণ করলেন আমার দিকে, অর্থাৎ যেন বলতে চাইলেন, তোমাকে কত ভালোবাসি দেখে নাও একবার। চশমা দাও বলছি। চকলেট দাও তবে, বলেই আমার বাঁ গানে পুটুস করে চিমটি কাটল। আর একজন এবার দাঁড়িয়ে উঠল, পা ভর্তি ধুলো, আমার কাপড় জামা তছনছ করে দিয়ে ধাঁই করে নাকের নিচে খামচি দিলে একটা, বললে, তোমার গোঁফ নেই কেন? স্কন্ধাসীনটা এবার ঝট করে পকেটের ফাউন্টেন পেনটা তুলে নিয়ে বললে, জানিস, ওর গোঁফ শেয়ালে খেয়ে নিয়েছে। দুটি নন্দনের শিশু পরম পুলকে হেসে উঠল, এমনকি পিসেমশাই পর্যন্ত মিটমিট করে হাসলেন তাই শুনে। বাৎসল্য রসে চোখ দুটি চিকচিক করতে লাগল তাঁর। কংস অত্যন্ত খারাপ লোক ছিলেন। তিনি পত্রপাঠ ভাগ্নেদের সংহার করে বসতেন। কিন্তু এই বালক দুটির জন্যে একটি কংস মামা জন্মগ্রহণ করলে কি খুব অন্যায় হতো সেটা? কাঁধের শিশুটিকে প্রাণপণে নামাবার চেষ্টা করতে করতে এইসব বিভৎস এবং অন্যায় চিন্তা আমাকে পেয়ে বসতে লাগলো। কিন্তু এদের কোনো কংস মামা জন্মান নেই, এবং কাঁধের ভূত যে ইচ্ছে করলেই নামানো যায় না সেটা বুঝতেও দেরি লাগলো না। আবার চুলের মুঠিতে আরও শক্ত টান পড়ল। দ্বিতীয় শিশুটি প্রথমটির হাত থেকে আমার চশমা জোড়া সংগ্রহ করে ফেলল, আর আমার ঘাড়ের ওপর কেউ পিন দিয়ে আঁচড়াচ্ছে বলে মনে হলো। অনুমান করা গেল আমারই কলম দিয়ে বোধহয় কিছু লেখা হচ্ছে ওখানে, কিন্তু ঘাড়টা যে ঠিক বিদ্যাচর্চার জায়গা নয় এই কথাটা কিছুতেই বোঝানো গেল না। করুণ সুরে বললুম, ভাই তপন। আমি তো গোড়াতেই বলেছিলুম। বলেছিল বটে, কিন্তু একজোড়া মহি রাবণ যে আমার জন্য অপেক্ষা করে আছে ঘুণাক্ষরেও তো তার আভাস দেয়নি। তাহলে কে আসতো এই বাড়ির ত্রিসীমানায়? এতক্ষণে কোনো রহস্য আর আমার অজানা রইল না। পিসিমা ভালোই গান, তবু যে কেন লোকে তার গান শুনতে আসে না, এমনকি হাইটির লোভেও নয়, সেটি হাড়ে হাড়ে বোধগম্য হলো আমার। পারুল পিসিমার ভজন শেষ হলো। একবার তাঁর বংশধরদের দিকে চেয়ে দেখলেন। ঘাড়ে উঠেছ কেন টাবু, নামো। উত্তরে আমার স্কন্ধদেশের ওপর থেকে ইকিচ বলে শব্দ হলো একটা। অনুমান করলুম টাবু ভেঙচি কাটল। আর পিসেমশাই তেমনি মধুর হেসে বললেন, দেখেছ, আসবার সঙ্গে সঙ্গেই কিরকম ন্যাওটা হয়ে উঠেছে ওর। এবার পিসিমা বললেন, হুঁ, ওদের খুব মায়ার প্রাণ, আর বলেই চোখ বুজে কীর্তন ধরলেন। আমার নাভিশ্বাস উঠবে বলে মনে হলো। ঘাড়ের ওপর কলম দিয়ে সমানে বিদ্যা চর্চা হচ্ছে, একজন আমার নাকটাকে খিমচে চলেছে, আর ক্রমাগত শুনতে পাচ্ছি, শিগগির চকোলেট দাও, দাও বলছি। পিসিমা গাইছেন, মরিব মরিব সখী নিশ্চয় মরিব। আমার মন বলছে, মারিব মারিব, আমি নিশ্চয় মারিব। কিন্তু মারবার জো কি? পিসিমা চোখ বুজে আছেন বটে, কিন্তু পিসেমশাই ঠিক লক্ষ্য করছেন আমাকে অথবা তাঁর শিশু দুটিকে। নিজে টিকিট কেনো, মালের ওপর নজর রাখো, রেল কোম্পানির এই আশ্চর্য বাণীটি তিনি মর্মে মর্মে বুঝেছেন বলেই মনে হলো। ভাবলাম, এইবারে ধৈর্যটির মতো উঠে দাঁড়াই, যা হোক একটা প্রলয় কাণ্ড ঘটে যাক। ঠিক তখন দৈববাণীর মতো তপনের কণ্ঠস্বর শোনা গেল, চলে আয় টাবু গাবু, তোদের চকোলেট কিনে দিই। ইকিচ, আমার কাঁধে আনন্দধ্বনি উঠল। এক লাফে নেমে পড়ল টাবু, কলমটা কোলের উপর খসে পড়ল, এক ছোপ কালি লাগলো কাপড়ে। আর গাবু আমার চশমাটা ছুঁড়ে ফেলে দিয়ে তৎক্ষণাৎ তপনকে অনুসরণ করল।
মুক্তি। কিন্তু ততক্ষণে আমি বিধ্বস্ত, বিচূর্ণিত, এক কথায় প্রায় নিহত। জামা কাপড়ের অবস্থা বর্ণনার বাইরে। নাকে মুখে গালে জ্বালাময়ী অনুভূতি। কলমটা দিয়ে আর লেখা যাবে কিনা সন্দেহ। চশমাটা অল্পের জন্য রক্ষা পেয়েছে। পিসিমা গাইছেন, মরিলে ঝুলায়ে রেখো তমালেরই ডালে। আমি ভাবছি জীবিত অবস্থায়ও কাউকে ঝোলানো যায় এবং এই মুহূর্তেই ঝোলানো উচিত। কতক্ষণ কাটলো জানি না, বোধহয় মিনিট 5 বজ্রাহত হয়ে বসে আছি, আর সেই ফাঁকে পিসিমা আরেকখানা কীর্তন ধরেছেন। ঠিক তখন দরজার বাইরে দুটি কচি গলায় হারের এরে গোছের হাঁক উঠল এবং আমার হৃৎপিণ্ডকে স্তব্ধ করে দিয়ে আবার 2 মহিরাবণ এসে প্রবেশ করল। এবার শিশুপাল বধ করব, নির্ঘাত। একটা চড় তুলে আমি তৈরি হয়ে গেলুম, কিন্তু এবার যা ঘটল তা সম্পূর্ণ অভাবিত। 2 শিশুর হাতে 2টি ছোট ছোট পেন নাইফ চিকচিক করে উঠল। একজন চক্ষের পলকে হারমোনিয়ামের বেলটি ফাঁসিয়ে দিলে, আর একজনের অস্ত্রাঘাতে বিকট আওয়াজ করে তবলার চামড়া দুভাগ হয়ে গেল। পারুল পিসিমা আর্তনাদ করলেন, আর পিসেমশাই কয়েক সেকেন্ড বজ্রাহত হয়ে বসে রইলেন। চোখ ভরা বাৎসল্য স্নেহ এক মুহূর্তে নিদারুণ জিঘাংসায় পরিণত হল। 2টি সন্তানের কান ধরে বিড়াল ছানার মতো শূন্যে তুলে নিলেন। দাঁতে দাঁতে ঘষে বললেন, লক্ষ্মী ছাড়া বাঁদর আজ তোদের আমি। আর তপন আমার কানে কানে বললে, সুকুমার কুইক। কিসের কুইক, কোথায় কুইক, কিছু বলবার দরকার ছিল না। দুজনেই ঊর্ধ্বশ্বাসে ছুটে বেরুলুম। দূর থেকে চটাস চটাস করে যত চাঁটির আওয়াজ আসছে। পিসেমশাই নতুন 2টি বাঁয়া তবলায় হাত পাকাচ্ছেন নিশ্চয়। রাস্তায় এসে সেই অবস্থাতেই একটা রিকশায় লাফিয়ে উঠলাম আমরা। মিনিট 3 গেল দম ফিরে পেতে। তারপর তপন বললে, ভেন্ডেটা 2 বছর ধরে লাইফটা হেল করে দিয়েছিল। আজ বাইরে গিয়ে 2খানা ছুরি কিনে দিয়ে বলেছি, হা হা হার 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 মরুগে। আর তবলার অত মিঠে আওয়াজ বেরোয় কেন জানিস না? ওর ভেতরে অনেক চকোলেট আর লজেন্স লুকোনো থাকে কি না, তাই। তারপরেই ব্যাস। হাই টি জুটল না, কিন্তু প্রাণটা যে অন্তত বেঁচে গেল। এই কৃতজ্ঞতাতেই তপনের কাছ থেকে সিগারেটের প্যাকেটটা আমি আর ফেরত চাইতে পারলুম না। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokotharashor.org, GOLPOKOTHARASOR.org।